সংসার। চন্দ্রবিন্দু জন্ম হলো কি করে? গান ভালোবেসে গান। বরানগর রামকৃষ্ণ মিশনের রোল নাম্বার 10। এটা বলতে মাস্টারমশাইরা কি জানতেন? যখন চন্দ্রবিন্দুর ফিক্সড মেম্বার হলো অনিন্দ, তারপরেও অনেকে দল ছেড়ে বেরিয়ে গেল কেন? দুটো বার করে দিয়েছে, একটা বল মেরে একটা ফিরে আসছে না। বউকে তুই বেশি ভয় পাস না বউ তোকে বেশি ভয় পায়? এই প্রশ্নটা তোমায় করি গুরু, বলো। পাগলা খাবি কি ঝাঝেই মরে যাবি, পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা খাবি কি? ও পুরুষ সংসার, ও পুরুষ সংসার, ও সংসার। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা সবাই ভালো তো? ঝিলের প্রেজেন্টস অপুর সংসারে স্বাগত। আজ আমার প্রতিভার আরেকটা দিক আপনাদের সামনে তুলে ধরবো। আমার এই গল্পে সবাইকে অভিনয় করাবো। আমার এই গল্পের নাম পটল পটল পটল। আমি রাইটার, আমি ডিরেক্টর। অভিনেতা অভিনেত্রীরা যদিও একটুখানি কাঁচা, ও আমি ম্যানেজ করবো। শুরু হচ্ছে পটল 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 পটল। আমি যাবো না, আমি স্কুলে যাবো না, পড়াশোনা করতে ভালো লাগে না। মা তুমি বাবাকে বলো না। বাবা বাবা পটল আমার, স্কুলে তো তোমাকে যেতেই হবে, না হলে তুমি পাস করবে কি করে? সেই কেজি 1-এ পড়তে পড়তেই তো তোমার দাড়ি গজিয়ে গেল। এই তো শোনো, এই তো ক্রাই করে না, ক্রাই করে না বেবি। তুমিও না মর্নিং মর্নিং আমার এই মনের পিস ছেলেটাকে ক্রাই করাচ্ছ। মনের পিসটা কি পিস? চাঁদের টুকরো। ওরে বাবা আমার। এই শোনো শোনো শোনো, বলছি যে আমাদের এই ছেলেটা কত অ্যাডভান্স বলো তো। আচ্ছা বলো, ওর ক্লাসের কোনো ছেলের গোবদাড়ি আছে? নেই, একমাত্র আমার ছেলেরই আছে। আমি তোকে খুব ভালোবাসি। এত আদিক্ষেতা করো না, এত আদিক্ষেতা করো না। আমি তোমাকে খুব ভালোবাসি। রিপিট রিপিট, আই টু সোনা, আই টু। বলছি যে আজকে টিফিনে আমাকে একটু জিলেট দেবে, শেভ করবো। এত ছোট্ট একটা মুখে এত বড় একটা কথা তুই কি করে বললি রাস্কেল? ঠাস! খুব ভালো অভিনয়। থ্যাংক ইউ। থ্যাংকু থ্যাংকু। আমার স্টুডেন্টরা এত কম সময় এত সুন্দর অভিনয় করবে আমি ভাবতেই পারি। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংকু। শুধু একটা কথা অপু আঙ্কেল। ইয়েস। তোমার অভিনয়টা একদম ঠিক আছে, ভালো ডিরেক্টর। শুধু একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বেটার করতে হতো। মানে পাইপ ফিজিক্যাল অ্যাক্টিভিটি? না না না, ওই যে দীপু আঙ্কেলের গালে চটটা মারলে না, ওটা গালের মাঝ বরাবর না, আর একটু জোরে মারতে হতো। দাদা ভুলভাল কথা বলছো, ভুলভাল ডিরেক্টর। না 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 না, খুব বড় ডিরেক্টর। আমার মনে হচ্ছে একদম ঠিক বোঝাচ্ছে। জোরে মারা উচিত না, জোরে মারা উচিত। ভগবান তুমি যুগে যুগে রোজ এরকম রোল আমাকে দিও। দাদা এক মিনিট, ক্যারেক্টারে ঢোক রাস্কেল। এক মিনিট, মাপটা নিয়ে নি। বেবি ওয়েট, বেবি ওয়েট, বলছি ইয়ার মেরো না, ইয়ার চলে গেলে তো হিয়ার করতে পারবে না। ইয়ার নিয়ে তো ইয়ার কি মারতে হবে না, চিন্তা করো। কি হচ্ছে নাকি? বাবা বৌমা সকাল সকাল চিৎকার কেন গো? মাদার অফ ল, তেমন কিছু হ্যাপেন হয়নি। আসলে পটল না স্কুলে যেতে চাইছে না। আম্মি আম্মি এসে 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 এসে। ওলে বাবা,
বাবা, যাবেন তো যাবে না। ও বাবা, তোমাদের জরুরি কি আছে গো? আমি তো জানি আমার দাদু ভাই বড় এমনিতেও ছাগল হবে, অমনিতেও ছাগল হবে। তাই না ছাগল ভাই? তাই না দাদু ভাই? অসাধারণ অসাধারণ, ভুতু ফাটিয়ে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ছাগল ভাইটা ডায়লগে ছিলই না, সাথে সাথে বলে ভুতু পুরো পাঁচ লাইন করে দিয়েছে। বাহ বাহ বাহ, অসাধারণ। এই এক মিনিট ভুতু নিচে নাম তো। এই কি হচ্ছে নাকি? তুই আমার ঠাম্মি হতে পারিস কিন্তু বয়সে কিন্তু আমি তোর থেকে অনেক বড়। আমার সঙ্গে পাঙ্গা নিবি না বলে দিচ্ছি। বুধি 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 বুধি, ঠিক হচ্ছে না। তোর যেটা নেই সেটাতে ঢোক। আমার যেটা নেই সেটা মানে ক্যারেক্টার। পটল পটল ঠাম্মি বিগ হয় তো তাহলে বিগ হয় শেষ বিগ হয় তো এরকম বলতে আছে। যাও গো এন্ড সে সরি। আবার ক্যারেক্টার থেকে বাড়াচ্ছিস না? তো আমি সরিটা বলবো কেন? আমাকে ছাগল বললো কেন? তুই ছাগল বলি কেন? ঠিকই বলেছে। আবার বড়দের মুখে মুখে কথা। দাঁড়াও তো, দেখাচ্ছি মজা। দাঁড়াও দীপু আঙ্কেল, তুমি আরো ছোট হয়ে যাও তো প্লিজ। আরো প্লিজ আরো ছোট। অসাধারণ গলা, অসাধারণ গলা। দীপু আঙ্কেল বলছি কিছু, এই গলা একটা গান শোনাও না গো। গান শোনাতে বললে আমি এই পয়সার কথা বল। এই কি গিলি গিলি করছি? এটা কি করলি? হিন্দি চলবে না, হিন্দি চলবে না, বাংলা বাংলা। এই ছোট্ট ছোট্ট আমি পৌঁছে যাব মায়ের কাছে। লজেন্স পাবো আমি, লজেন্স পাবো। এই ছোট ছোট ধুতি ধরে টেনে দেবো। হ্যাঁ, কাম ইন। হ্যালো হ্যালো, আরে কাম ইন। হ্যালো, আদর I am a hunter and she always see my gun. When I pull it out, boy, the woman start to run. I am a hunter and she want to see my gun. When I pull it out, boy, the woman start to run. She beg me to see it, she beg me to show it, but when I reveal it, she want to run and hide. She beg me to see it, she beg me to show it, but when I reveal it, she want to run and hide. হ্যালো, এই যে অপূর্ব সুন্দর, বাজারে তোমার নামে ধার হয়েছে কালি কালি, বাজারে তোমার নামে ধার হয়েছে কালি কালি, তাই সবাই মিলে তোমার নামে দিয়েছে সুপারি। এই কবস্তা দিল সুপারি? প্রচুর দিয়েছে, প্রচুর দিয়েছে। প্রায় 2 কেজি সুপারি দিয়ে পূজা করেছি। 2 কেজি সুপারি। সিঁদুর নিয়েছি ফ্রম খুলি, সিঁদুর নিয়েছি ফ্রম খুলি। এবার বল, আগে প্রসাদ খাবি নাকি ফিচকিও? ফিচকিও গুলি। ওরে বাবা রে, না রে, প্রসাদটা এদিকে আর গুলিটা ওইদিকে। ওকে, এই আবার বলছি এদিকে তাকা। এবার বল, আগে প্রসাদ খাবি নাকি ফিচকে? এবার তুই নিজেই জানিস, বল। গুলি। ওকে, গলি খা 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 খা। আমি বেঁচে থাকতে আমার এই হেডের হেয়ারের পার্টিশন করা সিঁদুরের কোনো ক্ষতি হতে দেব না, দেব না, দেব না। বর্তমানের ভেরি গুড ইংলিশ স্কুল। বন্দুক
সত্যি, গুলিও সত্যি। হ্যাঁ, বন্দুকও সত্যি, গুলিও সত্যি। একটু ভেবে চিনতে, না হলে ভুল হবে না এক রত্তি। ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা। এই আমি সাইড নিয়ে এবার চালান নি। এই নে এবার চালান কি? বলছিলাম যে ছেলে আর বউয়ের মুখের দিকে তাকিয়ে এই গুলি ব্যাপারটা বাদ দিলে হয় না? কেন? ওরে বাবারে, বন্দুকও সত্যি, গুলিও সত্যি। আচ্ছা, স্ক্রিপ্টে তো এখন পুলিশ ঢোকার কথা ছিল। পুলিশ 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 পুলিশ। এটা পুলিশ। हेलो इंस्पेक्टर, इतना झमेला क्यों करता है? अरे फूटो मस्तान! खिलौना बंदूक लेके निरीह लोकদের হ্যাঁ ডরাতা है। এই সেরেছে, কেন করেছে? মেসো, এদিকে এসো, এসো এসো এসো। हमको सब पता है। मेसो साइड में जाके पॉकेट का फाके पैसा घुसाएगा। বাবা, এ তো দেখছি বিচ্ছিরি ভাবে খাওয়াচ্ছে কেস। এ তো দেখছি বিচ্ছিরি ভাবে খাওয়াচ্ছে কেস। এই বেলা না এলে কিন্তু সব সম্পর্ক শেষ। अरे बाबा, अरे इतना पर्सनल क्या होता है? आता है। এসো 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 এসো। এইটা পুলিশের ক্যারেক্টার। क्या हुआ? হুক্কা হুয়া, हुक्का हुआ? হুক্কা। हुक्का हुआ। सब समझ गया। तुम लोगों को बोलता है कोई प्रॉब्लम नहीं है। शांत रहो। गोली चलाओ। अगर गोली खत्म हो गया तो আমার থেকে নিয়ে গুলি চালাও। বলছিলেন অপূর্ব বাবু, বলবে কি? এখন তো নিয়ে ভয় খাও। বলছিলাম যে বউ বাচ্চার মুখের দিকে তাকিয়ে গুলি ব্যাপারটা অফ করলে হয় না? বাচ্চা? কে বাচ্চা? ওই রাম ছাগলটা বাচ্চা? না না, ওরকম বাচ্চার মুখের দিকে তাকিয়ে গুলি ক্যান্সেল কখনোই নয়। মুখটা বন্ধ করে দিচ্ছি। তবে ওই বউদির দিকে তাকিয়ে গুলি ক্যান্সেল করলেই হয়। তপু এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কেন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? কেন? রিহার্সাল তো ম্যানেজ করে নে। ঠিক আছে। কিন্তু কিন্তু এদিকটা সালটে, শাস্তি দিলাম পাল্টে। ছুঁচোবাজি ছেড়ে দেবো ধুতিতে। ছুঁচোবাজি ছেড়ে দেবো ধুতিতে। বাড়াবাড়ি করো না। তারপর 3 দিন পারিবে না। যা, এটা বাজে ডাক্তারিকা দিব। না না, এইসব অসভ্যতা। না না না, একদম নয় দাদা। ওরকম ডিরেক্টলি দেখিয়ে দিলে কি করে হবে? আচ্ছা, গুটি নিলাম। বালগার, ফালতু, লুম্পেন, লম্পট। আর কি হবে? দাদা দাদা, আমি একটা খুবই সৎ উদ্দেশ্যটা লিখেছিলাম রে। কি লিখেছিলি? আমি যেটা লেখার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে ছুঁচোবাজি ছেড়ে দেবো ধুতিতে। হ্যাঁ। ছুঁচোবাজি ছেড়ে দেবো ধুতিতে, তারপর 3 দিন পারিবে না পুঁতিতে। পুঁতিতে? গাছ। হ্যাঁ, মানে এটা হচ্ছে পরিবেশ রক্ষায় একটা ক্যাম্পেইন, বুঝতে পেরেছিস? গাছ লাগান, প্রাণ বাঁচান। টিং টিং টিডিং। তাহলে ক্যারেক্টারে ঢুকে করি। ঠিক আছে, ক্যারেক্টারে। ছুঁচোবাজি ছেড়ে দেবো ধুতিতে। ছুঁচোবাজি ছেড়ে দেবো ধুতিতে। আগে তারপর 3 দিন পারবে না পুঁতিতে। পুত 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 পুত
কেন কি অদ্ভুত ব্যাপার, মন নিয়ে করছি। না না এইভাবে সবাই ক্যারেক্টারে থাকো। ওকে ক্যারেক্টার থাকবো। সবাই ক্যারেক্টার। ঠিক আছে আমি দেখছি। ওকে যা গিয়ে দেখ কি হলো বাবা? খালি বাজেছি ক্যারেক্টারে 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 কিন্তু। আরে আঙ্কেল এসো 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 এসো। আপন মনে থাকে পোস্ত আপন মনে খেলে আপন। নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যালো হাই, কেউ কোনো কথা বলবে না। হাই হ্যালো। আগে আমার কথা হোক। ইয়েস, আমি একটা গল্প লিখেছি। গল্প? আচ্ছা। সিনেমা করার জন্য আমি ডিরেকশন দেব। হ্যাঁ। তোমার গল্পটার নাম কি ছিল? পোস্ত। আমার লেখা গল্পটা হচ্ছে পটল। একটা বুদ্ধিমানের কথা বল। বলো তো। তুমি বানিয়েছো শুধু পোস্ত, হ্যাঁ আমি বানিয়েছি শুধু পটল। আমরা যদি দুটো সিনেমাকে একসাথে রিলিজ করি তাহলে হয়ে যাবে পটল পোস্ত। পাবলিক আরো বেশি করে খাবে। হ্যাঁ, তাই রিলিজ ডেটের নামটা চেঞ্জ করে দিই, পোস্তকে চেঞ্জ করে পটল পোস্ত করে দিই। তাহলে 12ই মে যে ছবিটা রিলিজ হচ্ছে তার নাম পোস্ত নয়, পটল পোস্ত। আর সেই ছবির পরিচালক হচ্ছে রক্তিম শিবু, শিবু রক্তিম। তাহলে পটল পোস্ত হচ্ছে আঙ্কেল। দারুণ, সাংঘাতিক, হিট কাস্ট। হিট কাস্ট। আচ্ছা আপনার শুটিংটা হয়ে গেছে না? মানে তাহলে আমরা ঢুকবো কোথায়? অনেকক্ষণ ক্যারেক্টারে আছে, ক্যারেক্টার ছেড়ে দেবো। হ্যাঁ বেশ বেশ, চিন্তা করুন না আবু আঙ্কেল, ইন্টারভেলে চালিয়ে লোক। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু দাদা ছবিটা তো তৈরি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু গোড়াতে শিবুদা আসার আগে যেহেতু এই কথাবার্তাগুলো হয়নি, এখন যখন হয়েই গেছে তখন চেক টেকের ব্যাপারগুলো একটু দেখে দেখে নে। পরে কথা বলি। এইটা একটা ভালো কথা বলেছিস, বসে বসে আমার হাজা হয়ে গেছে হাঁটুতে। সব হবে সব হবে। একটু পোস্ত খাবো, মানে পোস্ত সম্বন্ধে একটু জানবো আর কি। মানে নামটাই জিভে জল আনছে, বুঝতে পারছেন। তারপর ছবিতে কিভাবে পোস্তকে প্লেস করা হয়েছে আর কি। পোস্ত হচ্ছে ওই সিনেমাতে একটি বাচ্চা ছেলে আর কি, আর তার বাবা মা তারা হচ্ছে কর্মরত আর কি, ওয়ার্কিং পেরেন্টস। তো যেটা হয় যে তারা তাদের বাচ্চাকে পোস্ত ঠাকুরদা ঠাকুমার কাছে রাখে আর কি, এবং ওইভাবেই পোস্ত বড় হতে থাকে। তারপর বড় হতে হতে এমন একটা জায়গায় যায় যে তার বাবা নিজের চাকরিটা ছেড়ে, পোস্তর বাবা আর কি, চাকরি ছেড়ে সে একটা স্টার্ট আপ বিজনেস, নতুন একটা ব্যবসা তৈরি করবে আর কি। তো সেইখানে যখন যাবে আর কি, সে পোস্তকে নিয়ে যেতে চায়। এখন নিয়ে যাবার সময় তার ঠাকুরদা ঠাকুমার মনে হয় এই যে তাকে এখান থেকে নিয়ে যাওয়া সেটা বোধহয় ঠিক হবে না। তখন সেটা নিয়ে একটা মতপার্থক্য হয়। সেই মতপার্থক্য এমন একটা জায়গায় গিয়ে যায় যে সেটা গিয়ে আলটিমেটলি একটা কোর্ট ব্যাটল হয়ে যায়, মানে কাস্টাডি ব্যাটল হয়ে যায় পোস্তকে নিয়ে তার ঠাকুরদা ঠাকুমা এবং বাবা মার ভেতরে। এইবার এইটা হয়ে এবার দেখা যাবে যে মানে একটা খুব সাংঘাতিক প্রশ্নের সামনে চলে আসে যে তাহলে পোস্ত কার কাছে থাকবে, যে জন্ম দেয় তার কাছে না যে মানুষ করেছে? তো মানে প্রকৃত অভিভাবক কে, বায়োলজিক্যাল পেরেন্টস না কেয়ার গিভার পেরেন্ট? আজ এক অভিনব দিন, ঐতিহাসিক দিনও বলা যেতে পারে। গলা খুলে পরিষ্কার করে গাও। আমার মক্কেল শ্রী দীনেন লাহিড়ী তার নাতি শ্রী অর্ক লাহিড়ীর অভিভাবকত্ব দাবি করেছেন। ও বাইরে কারোর সাথে মিশছে না, ওর কোনো বন্ধু হচ্ছে না, ও ক্রমশ বুড়ো হয়ে যাচ্ছে। ইজ বিহেভিং লাইক হুম? আমি আজ তোমায় চ্যালেঞ্জ করলাম বাবা, আমি পোস্তকে নিয়ে ইউকে যাব, দেখি তুমি কি করে আটকাও। বাবা মা বাচ্চা, all of them are struggling for their own existence. That's life. That's reality. বলো বাবা, তুমি কার কাছে থাকতে চাও, তোমার বাবা মা না তোমার ঠাকুরদা ঠাকুমা? অসাধারণ, দারুণ। এখানেও একটা ব্যাটেল হবে, ক্ল্যাশ অফ দ্য টাইটান্স। মানে হচ্ছে কি, আমাদের বাড়ির একটা নিয়ম আছে, যখন কেউ আমাদের বাড়িতে আসেন আর বাড়ির লোকের সঙ্গে অতিথি যিনি আসেন তার সঙ্গে আমরা একটু খেলাধুলো করি, দেখে নিতে চাই আমাদের ওয়েভলেন্থ কতটা ম্যাচ করে। তা আমরা সামান্য দুটো রিং রেখেছি, সেই রিংয়ের দুটোর মধ্যে অনেকগুলো হলুদ হলুদ বল আছে, স্মাইলি বল। এই যে হেসে হেসে রয়েছে, এই হাসি হাসি মুখগুলোকে এখান থেকে কিছু হাসি হাসি মুখ তুলে মেরে মেরে রিংয়ের বাইরে বার করে দিতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে খেলা। আপনারা খেলবেন? না না, আপনি আর ও খেলবেন। আর আপনি খেলেন না? না, আমি খেলাই। রিং মাস্টার। প্রথমে আমি স্টার্ট করছি, উনি অতিথি, ওনাকে দিয়ে শুরু করছি। বেশ, ইওর টাইম স্টার্টস নাও। শিবুদা।
বাহ, একটা বেরিয়ে গেছে। তপু, আহা, বার করতে পারেনি। নেক্সট শিবুদা, দুটো বার করে দিয়েছে, একটা বল মেরে একটা ফিরে আসছে না। তপু, বাবা বাবা, তিনটে দুটো। আহা, তপু ব্যাড লাক। তপু, এ বাবা, এ বাবা, এ বার করে দিয়েছে। একটা বাকি, একটা তিনটে, একটা তিনটে। শিবু একটা, শিবু একটা, তিনটে। পিট্টু খেলে বড় হয়েছে, এখন ফিল্ম ডিরেক্ট করছে। ওনার লক্ষ্য আমার থেকে অনেক উঁচুতে, না হলে এইভাবে। এই খেলায় উইন করলো পোস্ত। ব্যাস ব্যাস, ঘর সাফ। চলে যাচ্ছি নেক্সট গেমে। নেক্সট গেমে টান। বাবা, কে এলো বলতো? কেউ একটা এলো, কিন্তু কি করে হবে? মানে ভেতরে তো শিববাবু। তাই তো ভাবছি কে আসতে পারে, কোনো ক্ষতি করতে পারে কেউ। কালকে ছবি রিলিজ। হ্যাঁ হ্যাঁ, একবার গিয়ে দেখলে বোধহয় ভালো হয়। খুলে যা, গিয়ে যা। তুই জানা, আমাকেই যেতে হবে। হ্যাঁ জানা, যদি ঝাঁপিয়ে পড়ে। ঠিক আছে, দাঁড়া 1 মিনিট। আবার না, এই ক্ষেত্রে ক্যারেক্টারটা মেইনটেইন করা ভালো। ভালো বলছিস? হ্যাঁ, তাহলে যা। ইম্পর্টেন্ট পরিচালক বাড়িতে এসে বসে আছে, তার সিকিউরিটির একটা ব্যাপার আছে। কালকে ছবি রিলিজ, খেলা খেল। ভয় পাবেন না, ভয় পাবেন না। আট দাদা, কি হয়েছে? দাদা, একটু পোস্তর আরেক দোস্ত। আসুন আসুন আসুন। বাবা, এ তো জবরদস্ত। যাইগো নাকি ধরে এক মুঠো পুষ্প নাকি দূরে আকাশে উড়ে যো নাকি, তাই তারারা আনমো নাকি। আলোগুলো পেড়ে আনি গাছ থেকে টুক করে, গায়ে ফোটে সব কটাই সিরিয়াস মুখ করে। আজ গুবি সন্ধেটা মিছি মিছি মস্করা, আলো পোকা এলোমেলো জ্বলে ওঠে ফসফরাস। এই ফিস ফিস ফেরিতে যায় শোনাকি। কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য। আচ্ছা, আমরা এটা খেলবো। আবার খেলবো না? এটা খেলবো। বেবি এসে খেলা বোঝাবে। বেবি, বেবি, ইয়েস আই কাম শুন। দেখো বেবি, ব্যাস হয়ে গেল। হ্যালো, হাই, হোয়াটসঅ্যাপ। ওকে ফাইন। এই যে আমার হাতে বোর্ডগুলো আছে, আমি এগুলো ভাগ করে দেবো দুটো টিমে। এই বোর্ডের মধ্যে প্রত্যেকটা বোর্ডে একটা করে গানের লাইন আছে। এবার একজনকে সেই বোর্ডটা হেডের ওপর হোল্ড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, হেডের ওপর যে হোল্ড করবে সেই শব্দটা অপরজনকে এনাক্ট করে দেখাতে হবে। ইয়েস, অপরজন তো সেটা দেখতে পাবে, তাকে সেটা অ্যাক্টিং করে বোঝাতে হবে। কিন্তু মুখে কোনো কথা বলা যাবে না। শিবুদা, প্লিজ কাম শুন। পটল, আসো আসো সোনা। পটল, বাড়াবাড়ি করো না, ক্যারেক্টার থেকে বেরো। এই দাদা, একটু ওইভাবে বকে দে তো। এই রাস্কেল, চেয়ারে গিয়ে বস। মুখে চা ছুঁড়ে মারো। আমি অ্যাকচুয়ালি দুজন বোঝানোর লোক ঠিক করে ফেলেছি। এইদিকে শিবুদা বোঝাবেন, আর এইদিকে আমার সোনা আমার পটল বোঝাবে। ঠিক আছে পটল? ওকে, তাহলে আমি শেয়ার করে দিই। ওকে, আগে তাহলে আমার পটলই খেলি। পটল তোলো। এই নে। শিবুর ছবি, শিবুর ছবি পোস্ত। প্রাক্তন, প্রাক্তন, তুমি যাকে ভালোবাসো। তুমি যাকে ভালোবাসো
স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর। আমার দরজায় খিল দিয়েছি আমার দারুণ ঝড়, তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। আপনাকে ওইখানে চলে যেতে হবে। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো। অনিন্দদার সিনেমা, ওপেন টি বায়োস্কোপ, গিটার নিয়ে গান গাইছে অনিন্দদা। এটা পাগলামি করছে আর কি। হ্যাঁ, আর তারপরে খাওয়া। পাগলা খাবি কি ঝাঁঝে মরে যাবি? পাগলা খাবি কি ঝাঁঝেই মরে যাবি? পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি? পাগলা খাবি কি নটের ঘটে পা ওড়ে হোড় কেছি, বিনা মেঘে পড়েছে বাজ, আমি কড়কেছি অযথা একান মোলা। বড় বাড়া বাড়ি চারিদিকে করবোলা, বড় মারামারি যতই দেখছি গুরু, যাচ্ছে মাথা ঘুরে, আয়কে সামাল দিবি। শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা কি খাবি? পাগলা খাবি কি ঝাঁঝেই মরে যাবি? পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি? পাগলা খাবি কি? তিনটে ওয়ার্ড, হ্যাঁ তিনটে ওয়ার্ড। চ থার্ড ওয়ার্ডটা নেই। ফার্স্ট ওয়ার্ড, হ্যাঁ লেখক, লেখক। পরীক্ষা, পরীক্ষা। কটা আঙুল? 10। কোন লেভেলের পরীক্ষা? ও মাধ্যমিকের মাধ্যমে। মাধ্যমিকের মাধ্যমে তোকে ছোব সাধ্য করি। অনিন্দদা, চন্দ্রবিন্দুর গান। হ্যাঁ, এটা কি খাচ্ছে? কোল্ড ড্রিঙ্ক, আইসক্রিম, ছোট্ট। হ্যাঁ, দুধ না খেলে হবে না ভালো ছেলে। খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, জল পানি পেলে তবেই না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে। 5 ওয়ার্ড। হ্যাঁ, কি আমার সিনেমার গান আবার? 9। ফার্স্ট ওয়ার্ড বুকের কাছে হৃদয়, মন, মন হাওয়ায় পেয়েছি তোর নাম। হাওয়ায় পেয়েছি তোর নাম, মন হাওয়ায় হারিয়ে ফেললাম। হাওয়া দিল শিরশিরানি ডাক, হাওয়া দিল ডানা, হাওয়া দিল ছেঁড়া স্যান্ডাক, ভুল ঠিকানা। মনরে ঘুমের গভীরে তোমাকে আবার ডাকলাম। অনিন্দদার গান, সিনেমার গান, চন্দ্রবিন্দুর গান। না, আরেকটু কিছু বলতে হবে। এটা কি থাবা? হ্যাঁ। থাবা দিও না। হ্যাঁ, আমাকে থাবা দিও না। আমি আজ ভেঙে দেবো ঝোরা ফুলদানি, বড়দের টিভি খুলে খেলতে জানি,
ঝুঁচোবাজি ছেড়ে দেব ঠাকুমার ঘরে। একটাই ডেঞ্জার, জুজু যদি হয়, জুজু যদি আছড়ায় হাতে হ্যান্ডলুম, জিন্সের কাজে ছোট বাথরুম, ডেকে চুরে উড়ে এলে ভুলো না সেলাম, মশারির চালে লেখো রাম রাম রাম। জু 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 আমাকে থাবা দিও না, জু 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 তুমি তো জুজু শোনা। কি আকাশ তারা, ইয়েস ভিনদেশি তারা, ইয়েস আমি জানি তো একটাই। আমার ভিনদেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা, আমার ছিলে কোঠার পাশে, ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে, তোমার গল্প বলো কাকে, আমার রাত জাগা তারা, তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা, আমি আদতে আনাড়ি, আমার বিচ্ছিরি এক তারা, তুমি নাও না কথা কানে, তোমার কিসের এত তাড়া, রাস্তা পার হবে সাবধানে। ভালো অনিন্দদার গান, ছবির নয় অ্যালবামের গান। সাইকেল। আমি যে রিস্কাওয়ালা, দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী, তুমি কি আমার হবে, আমি যে রিস্কাওয়ালা। জলে যায় জলের পোকা, স্কুলে যায় কোলের খোকা, জলে যায় জলের পোকা, স্কুলে যায় কোলের খোকা, বসে রয় হদ্দ বোকা, দু চোখে তোমার ছবি, আমি যে রিস্কা কবি গো, আমি যে রিস্কা কবি, দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী, তুমি কি আর আমার হবে, আমি যে রিস্কাওয়ালা। জয় গুরু, জয় গুরু, এনজয় গুরু, এনজয় গুরু। জয় গুরু। এখানে মাঝখান থেকে যেটা হয়ে গেছে যে সবাই সবটা পেরেছে, সবাই উইন করে গেছে। সবাই উইন তো করে না, ম্যাচটা ড্র হয়ে গেছে। এবার জবাব চাই, জবাব দাও। আমরা দেখতে চাই আমাদের কোয়েশ্চেনের কতটা কনসিস্টেন্টলি কনফিডেন্টলি উত্তর দিয়ে তোমরা সাকসেসফুল হতে পারো। ঠিক আছে, বরানগর রামকৃষ্ণ মিশনের রোল নাম্বার 10 এটা বলতে মাস্টারমশাইরা কি জানতেন? মাস্টারমশাইরা জানতেন যে এই ছেলেটা কোনোদিন ক্লাস করে না, এ নাটক করে বেড়ায় আর খেপ খেলে বেড়ায়। তার মানে বরানগর রামকৃষ্ণ মিশনের রোল নাম্বার 10। ইয়েস স্যার। চলে যাও, রিহার্সাল করতে চলে যাও। সব সময় রোল নাম্বার 10 কি করে থাকতো? মানে 10 তো থাকতোই, একবার লেখা হতো সেটা আর পাল্টানো হতো না। না, ওটা ক্লাস 5-এ আমাদের যখন রোল নাম্বার 10 হয়ে গেছিল, হাই স্কুলে গিয়ে ওর রোল নাম্বার 10 হয়ে গেল। ওরম ভাবে মাধ্যমিক অবধি রোল নাম্বার 10। ছোটবেলা থেকেই মারাদোনা আর মেসি। জীবনে প্রথম প্রেম কি, মানে কে? জীবনে প্রথম প্রেম ওটা ভোলা যায় না, বাস বলা যায় না, বলা যায় না, বলা যায় না। নাম করতে হবে। ক্লাস 9-এ পড়তাম। বাবা বাবা, ঠিক ক্লাসটা বেঁচেছে। একটা পারিবারিক অনুষ্ঠানের মধ্যে
এইগুলো হয়? হ্যাঁ, ক্যারাম ট্যারাম খেলতাম। হ্যাঁ, ক্যারাম ট্যারাম, হ্যাঁ, কটা করে গুটি ফেলছো তার একটা ব্যাপার আছে। আচ্ছা, কে সাপোর্ট করছে তার একটা ব্যাপার আছে। আচ্ছা, টুকটাক আন্তাক্ষরী হবে, সেখানে তোমার থ দিয়ে গান জানতে হবে। থ দিয়ে? আচ্ছা, থ দিয়ে একটা গান শুনি। এই রে, আমার এখন থ দিয়ে থেমে থাক মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, যারা কিছু মনে আসছে না। আচ্ছা, এইভাবেই হচ্ছে ক্লাস 9। শিবুর ক্ষেত্রে? ক্লাস 9 ফাইন ওরকমই হবে। 9-এ ফাইন লাগলো একটা কি? 9-এ তারপর কি বললি কিছু? না না বলিনি। যেটা হতো আর কি, ওই সাইকেল চালিয়ে যেতাম, সেটা খুব মজার ব্যাপার আর কি, যে আমাদের ওই তখন একটা স্কুল বাস ছিল, স্কুল বাসটা আসতো বর্ণবাজারে মোড়ে, তারপর ওখান থেকে চলে যেত। তো হরিণঘাটার দুধ পাওয়া যেত তখন। আমি দেখছি যে আমার দাদার উৎসাহ, আমার বন্ধুর দাদার উৎসাহ, সবাই সকালবেলা দুধ আনতে যাচ্ছে। আচ্ছা, সকলেই তোমার হরিণ শিকার, সবাই দেখছি সব বাঘ হরিণের অপেক্ষায়। সকাল 7টার সময় সবাই চলে যায় ওখানে। আমি সে ঠিক করলাম সকাল 6:30টাতে আমি চলে যাবো, কি আছে ওখানে, কি আছে। তো সেই তারপরে ওখানে ভাল লাগলো, দেখলে, তারপর সেও দেখলো, আমিও দেখলাম। এই করে মজার জিনিস হয়েছে, বহু পরে কাম ব্যাক টু, এই রিসেন্ট টাইমে অনেক পরে তার সাথে একটা যোগাযোগ হয়েছে কোনো জায়গার থেকে। তাই আমি বলেছি, আরে এরকম ভাবে, আরে সেই ছিল যাচ্ছে এরকম হয়ে, তারপরে সেই অনুষ্ঠানে সে এসছে, বিয়ে টিয়ে হয়ে গেছে, তার বর এখন আমায় বলছে যে তাহলে দেখা হলো আপনাদের, খালি আপনার সাইকেল আর দুধের ক্যানটা নেই। তুমি দেখো যে এরপরও প্রাক্তন বানাবে না? হ্যাঁ, তা তো বানাবেই। হ্যাঁ, ওই বটটারই চরিত্রটি কি আমার? আর বুম বাঁধা হচ্ছে হরিণঘাটায় দুধ আনতে যাওয়ার লোকটা, সাইকেলের ক্যানটা হাতে ছিল না। শিবুর যেমন জীবনে বহু প্রেম, একটাও ঠিকলো না, শেষে এসে একজন রিপোর্টারকে বিয়ে করলো। কি কারণে? মানে নিজের কেলেঙ্কারিগুলো যাতে কাগজে না ছাপে তার জন্যে। যাত্রা করছে কেন? হ্যাঁ, হঠাৎ যাই না। আমার এক বন্ধু আমাকে বলেছে যে शिबू जी आपने तो कमाल कर दिया। हाँ। लेकिन हम लोग फिल्म वाले रिपोर्टर लोग जब होते हैं, जर्नलिस्ट लोग होते हैं, तो उससे दूर भागते हैं। आपने तो और भी कमाल कर दी, उसको घर पे लेके आए, तो आपका तो गया। मैंने बोला कि যদিও বা 2 পিস কিছু কিছু হিরোইনদের ফোন টোন আসতে এখন তাও বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তোমার বিয়েটা কিভাবে হয়েছিল? আমার প্রেমটা হয়েছিল অনেকটাই টেলিফোনে। ওর মেসোমশাই, উনি আমার সাথে কাগজের অফিসে চাকরি করতেন। আচ্ছা, সে বলেছিল যে এরকম আমি একজন দুজন ছেলেকে চিনি যারা খুব ভালো, খুব ভদ্র, তো ফোন করে। তখন আমি, ওরা কিসে চাকরি করে, তখন আমি বলেছিলাম এডিটিং ফেডিটিং তুমি যদি করতে চাও তাহলে এই চাকরি করে তুমি করতে পারবে না, এটা একটা ফুল টাইম জব, ওরমভাবে হয় নাকি, কারণ চাকরি ছাড়লে কখনো ফোন করো। তো আবার তারপর ফোন করে এক সময় বলো চাকরি ছেড়েছে, তো এরকম তারপর কিছুটা আলাপ হয়ে যায়, ফোনে কথা টথা হতে থাকে। আমাদের গানও ভালোবাসতো, ফলে অনেক কথা হতো। প্রথম দিন আমরা যেদিন বেরোই, অর্ঘ্য কমল মিত্রর বাড়িতে নিয়ে গিয়েছিলাম। আমি একটু হেল্প করার চেষ্টা করেছিলাম, সেটা আমার ভাল লাগছিল বলে, একজন ভালো এডিটার পাবো বলে সবসময় নয় একদম। তো দেখ, এইসব করতে করতে প্রেমটা হয়ে যায়। তো প্রেমটা হয়ে যাওয়ার পর আমার বাড়িতে তো হাঁপ ছেড়ে বাঁচে, কেননা ভেবেছিল এর বোধহয় আর বিয়ে থা হলো না। আর মেসোমশাই ওকে ফোন করে বলেছিল তোমাকে তো কাজ শিখতে পাঠানো হয়েছিল, তোমায় তো এইটা করতে আমি বলিনি, বলে সে প্রচন্ড দাবড়েছিল। এটা তো হয়ে গেল স্যার। শিবু, তোর কি প্রথম থেকে ইচ্ছে ছিল তুই ডিরেক্টর হবি, পরিচালক হবি? না, একদমই না। হঠাৎ করে কি করে হলো? এটা আমরা জানি শিবু খুব ভালো অ্যাক্টর ছিল, এখনো আছে হয়তো, অসম্ভব ভালো অভিনয়। আমি একসময় কাজ করেছি, ওর সঙ্গে অ্যাক্টিং করেছি। আমার জীবনের স্বপ্ন, জীবনের লক্ষ্য সবকিছু ছিল যে আমি নান্দিকারে থিয়েটার করব। সেটা হঠাৎ করে এই দিকে টার্ন নিল কি করে? এটা একটা অদ্ভুত ভাবে, মানে 21 পা বলে রাজা দাশগুপ্ত একটা সিরিয়াল করেছিলেন, তো সেইটায় আসলে আমি নান্দিকারের আগে একটা গ্রুপে ছিলাম, ঈশিতা মুখোপাধ্যায় উষ্ণিক বলে একটা গ্রুপে। তো সেখানে ঈশিতাদি ডেকে পাঠিয়েছিলেন, রাজাদার সঙ্গে আলাপ হয়েছিল। তারপর রাজাদা কোনোভাবে আমাকে বলেছিলেন যে ওই উপন্যাসটা পড়তে, তারপর ওনাকে ভেঙ্কট বলে একটা চরিত্রে আমাকে পছন্দ হয়েছিল। উনি না আমাকে বলেছিলেন দিন 5-এর এরকম একটা কাজ আছে। তো আমি তারপর গ্রুপে পারমিশন নিয়েছিলাম, আমার ঈশিতাদি অনেক করে বললো যে তুই কর। তা আমি বললাম ঠিক আছে, আমি করবো। আমি করতে শুরু করলাম,
কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো যে আমি অভিনয়টা করবার পরে দেখলাম যে রোলটা ছিল 5 দিনের, সেটা হয়ে গেল সেই সময় প্রায় 23 দিনের। এইবার মুশকিল হলো, তার কারণ 8টায় ঢোকবার কথা, সেখানে রোজ 6:30টায় ঢুকছি, কোনোদিন 7টায় ঢুকছি। আর এটা না ভীষণ একটা বিরক্তিকর ব্যাপার হচ্ছিল। তখন গ্রুপ থেকে আমায় বললো তুমি ওটা কমপ্লিট করে তারপর এসো। ওই যে আমি কমপ্লিট করতে গেলাম, আর একটা অদ্ভুত হয়েছিল, আমি জানি না ভগবানের ইচ্ছে ছিল বোধহয় এটা, যে আমার বাই দ্য টাইম সিরিয়ালটা অন এয়ার হলো ততক্ষণে আমি আরো 4টে সিরিয়ালে কাজ শুরু হয়ে গেছে। এই করে তারপর আরো কাজ চালু হয়ে গেল, কাজগুলো হতে থাকলো। হঠাৎ করে আমি দেখলাম যে আমি যেটা করতে গেছিলাম সেখান থেকে অনেক দূরে চলে গেছি। আর তখন আর একটা জায়গাও ছিল যে কারণটা খুব বড় ফ্যাক্টর হয়ে গেছিল, কারণ একটা অর্থনৈতিক কারণে একটা বড় ফ্যাক্টর ছিল। তো সেই কারণটা মানে তখন বাড়িতে অর্থ রোজগার করাটা আমার কাছে একটা খুব জরুরি ব্যাপার ছিল। তো সেইটা আমি দেখলাম যে ওটা হতে থাকছে। আচ্ছা, তারপর আস্তে আস্তে ডিরেকশনে চলে এলি। ওইটা তখন যেটা হলো যে এই বিষয়ে আমি পুরোপুরি কে বলবো যে সুদীপ্ত চট্টোপাধ্যায়কে, সুদীপ্ত আমাকে খুব হেল্প করেছিল। কেন ও যেটা হতো যে আমরা একটা সিরিয়াল করেছিলাম, যেহেতু সিরিয়াল পুরোটাও লিখতো না, লিখতে গিয়ে কিছুটা হয়তো বলতো তুই এটা লেখ। এবার ওই প্রথম লিখতে শুরু করলাম। এবার ওইটা একটা মজা পেলাম যে আমিও যে লিখতে পারি সেটা আমি জানতাম না। তার আগে সিনেমার নেশা ছিল, কিন্তু সিনেমাটা যে আলাদা করে দেখার, ওটা সিনেমাটাকে আলাদা করে দেখতে হবে অনেক, সেইটা আমি জানতাম না। অ্যাজ আ দর্শক নয়, সেটা আমার প্র্যাকটিক্যালি সুদীপ্তর কাছ থেকে শেখা, আমি বলবো ওটা কাবুলদার কাছ থেকে শেখা। তো ওইভাবে দেখতে 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 তারপর যেটা হলো যে লেখাটা এটা খুব ইম্পর্টেন্ট হলো, আমি লিখতে শুরু করলাম। এইবার লিখতে লিখতে যেটা হলো যে তারপর কোনো একদিন হঠাৎ করে দেখলাম আমি একটা গোটা সিনেমা লিখে ফেলেছি। এরকম 2টো স্ক্রিপ্ট লিখেছিলাম আমি, তাদের মধ্যে একটা হাফ হয়েছিল আর একটা হয়নি। তো সেইটা হবার পর ওই সাহসটা অর্জন হলো। এই করে তারপরে বাকিটা ইতিহাস আর কি। বা তারপরে জামাই নাম্বার 1-এ নীতিশ দা এবং নন্দিয়াদির সঙ্গে আমার আলাপ হয়। তারপরে ওইটা করতে করতে নন্দিয়াদি তখন বাংলা চ্যানেলের দায়িত্বে ছিলেন একটি, তখন আমাকে অফার করা হয়। ততদিনে ওরাও জানেন যে আমি লিখতে জানি। এবং জামাই নাম্বার 1-এর পরে আমি ওদেরকে বললাম যে একটা সিনেমা কি করা যেতে পারে, যে ওরা চেয়েছিলেন আমাকেই হিরো হিসেবে নেবেন। তো এই সুযোগ আর কি করে ছাড়া যায়, নিজেই হিরো রয়েছি, একটুখানি যদি ঢুকিয়ে দেওয়া যায়। আমি বললাম একটা জুভেনাইল ক্রাইমের ওপর একটা ছবি আছে, কি করা যাবে? তো তখন ওরা বলে বাহ এটা ভালো। তাহলে তখন এই কাজ করতে গিয়ে একটা টিম ফর্ম হয়ে গেল। এবার যেটা সমস্যা হচ্ছিল, যা হয় যে মধ্যবিত্ত বাড়িতে কাজ নেই, অথচ বসে অ্যাক্টিংয়ের জন্য রিহার্সাল করছি, হারমোনিয়াম রেয়াজ করছি আর ফিজিক্যাল এক্সারসাইজ করছি। এটা দেখে আমার মা বুঝলেন ছেলে পাগল হয়ে গেছে। তাহলে তো একে ইমিডিয়েটলি তুমি আইএসে বসো, নাহলে WBCS বসো। তখন যাদবপুরে যেহেতু IR এর ডিপার্টমেন্টে রয়েছি, আমি দেখলাম এর মুক্তি একটাতেই আমার চাকরি করতে হবে, এছাড়া কোনো অপশান নেই আমার কাছে। তো তারপরে বেসরকারি চ্যানেলে চাকরি পেয়ে গেলাম। ওই চাকরিটা করাটা প্র্যাকটিক্যালি ওটা আমার কাছে একটা ফিল্ম ইনস্টিটিউটে যাওয়ার মতো হলো। একটা এনাফ ফ্রিডম, সমস্ত কিছু করবার সুযোগ। তারপর আমি দেখলাম যে ও তাহলে পারি আমি। বাহ। চন্দ্রবিন্দু জন্ম হলো কি করে? গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান। চন্দ্রবিন্দুর জন্ম অ্যাকচুয়ালি উপলের হাতে। মানে চন্দ্রবিন্দু জন্ম হয়েছে 89, যে সময়টা ব্যান্ডটা তৈরি করছে সে সময় আমরাও কলেজে, ওরাও মানে উপলও কলেজে, এবং শুভেন্দু ওরা সবাই ছিল, টেনি, সুব্রত। পুরোদমে গান গাইবো এটা কিন্তু কখনো ভাবিনি, মানে একদমই ভাবিনি আর কি। গান গাওয়ার কথা ভাবতে শুরু করলাম কলেজ থেকে বেরিয়ে আসার পরে। কলেজে বানানো যে চ্যাংড়া গানগুলো ছিল, যেগুলো ক্যান্টিনে গাইতাম, তা দেখলাম সেই গানগুলো কিছুটা মুখে মুখে লোকে গাইছে। কোনো প্রফেশনাল গায়ক টায়কও ওই গানগুলো কখনো কখনো গেয়েছে। তখন আমাদের মনে হলো যে এই গানগুলো যে লোকজন গাইছে স্টেজে, আমাদেরই গান, কোনো ওনারশিপ নেই, কেউ জানে না। আর কলেজ থেকে বেরিয়ে এসছে, কী করবো আমরাও জানি না। আমরা বললাম যে একটা কাজ করি, যে একটা অ্যালবাম অন্তত তৈরি করি, একটা অ্যালবাম যেটা এই কলেজের গানগুলো থাকবে, আরও কয়েকটা এই সুযোগে গান বানাই। আর তখন অলরেডি সুমন এসে গেছেন, ওনার গান শুনে অসম্ভব ইন্সপায়ার্ড আমরা। নচিকেতা রয়েছে, অঞ্জন দত্ত রয়েছে, শিলাজিতের গান রেকর্ড তৈরি হচ্ছে তখন। মানে একটা বাংলা গান নিয়ে একটা খুব উত্তাল সময় একটা। তো সেইরকম একটা সময় আরও কিছু আমরা গান বানাতে শুরু করলাম, এবং সত্যি হুড়ুর করে অনেক গান তৈরি হলো আর কি। এই করে তৈরি হলো আর জানি না। আমরা নিজেদের পয়সা দিয়ে রেকর্ডিং করেছিলাম। প্রায় 1.5 বছর বাদে অ্যালবামটা আমাদের বেরোয়। ততক্ষণে আরও অনেক ব্যান্ডের অ্যালবাম বেরিয়ে গেছে, কিন্তু আমাদের কাজ শুরু হয়েছিল অনেক আগে থেকে। কিন্তু ওই একটা অ্যালবাম আমি বলছি যে আমাদের সত্যি অনেকটা দরজা খুলে দিল। আমরা খুব ফর্চুনেট ছিলাম, যে আমি বলছি যে চন্দ্রবিন্দু যেভাবে লোকে গ্রহণ করেছে, একের পর এক অ্যালবাম তারপর আমরা করতে পেরেছি, এবং আমাদের মর্জি মাফিক করতে পেরেছি। নামটা কে দিয়েছিল চন্দ্রবিন্দু? নামটা আমার, উপল, চন্দ্রিল তিনজনের কারুরই দেয়া নয়।
কার দেওয়া? নামটা ছিল অ্যাকচুয়ালি উপলের দাদাদের একটা নাটকের দল ছিল যার নাম ছিল চন্দ্রবিন্দু। তো চন্দ্রবিন্দু নামটাই উপলরা রেখেছিল। পরবর্তী সময়ে যখন আমি চন্দ্রবিন্দুতে এসেছি এবং নতুন করে একটা, তখন চন্দ্রবিন্দুর অনেক মেম্বার বাইরে চলে গেছে, একটা নতুন ব্যান্ড ফরমেশন তৈরি হয়েছে। তখন একবার এরমও ভেবেছিলাম যে চন্দ্রবিন্দু নামটা পাল্টে একটা অন্য নাম দেবো, আর জানি না অ্যালবামটা যখন করছি। তারপর প্রচুর খুঁজে পেতেও তার থেকে আর ভালো নাম দিতে পারিনি, মানে সেটা আমাদের অক্ষমতা, নাম রাখতে পারিনি, ফলে চন্দ্রবিন্দুই থেকে যায়। যিশু ছিল না? যিশু বোধহয় 2 না 3টে শো বাজিয়েছিল। আচ্ছা। তো যিশু যে সময় আসে ওই সময় ড্রামারই ছিল, তখনও একটা ইংরেজি ব্যান্ডেও বাজাতো রেগুলার, আর ক্রিকেটও খেলতো খুব ভালো। ফলে মাঝে মাঝে ওই শো করতে গিয়ে যেটুকু গল্প হয়েছিল, আমি বলছিল যে কোনটা করবো অনিন্দদা বুঝতে পারছি না, ক্রিকেটটা খেলবো না ব্যান্ডটা বাজাবো, এসব করতে করতে তারপর বললো যে ওর কি একটা ঝামেলা হচ্ছে, যে মহাপ্রভু বলে সিরিয়ালে নাকি কি চান্স ফান্স পেয়েছে। সেটা শুনে আমরা তো খুবই আর কি দুঃখ পেলাম, যে কি বলছিস, হ্যাঁ সিরিয়ালে চলে যাচ্ছিস তুই, এসব হলো। এর ধরো প্রায় 6 মাস কি 8 মাস বাদের ঘটনা, চন্দ্রবিন্দু নর্থ বেঙ্গলে শো করতে যাচ্ছে আমরা স্টেশনে, আর একটা ব্যান্ডও শো করতে যাচ্ছে, ওই যে ইংরেজি ব্যান্ডটাও বাজাতো, সেখানে যিশু যাচ্ছে আর কি। আমি দেখছি ও স্টেশনে ঢুকছে, আর ওর পিছনে না প্রায় এক ঝাঁক মানে মশার মতন লোক এরম যাচ্ছে আর কি, মহাপ্রভু মহাপ্রভু করতে করতে। আমি ওকে দেখে হাঁ হয়ে গেলাম। আমি বুঝলাম যে ওকে, আমি যে ছেলেটাকে চিনতাম, সে রাস্তাটা যে বদল করে একটা অন্য জায়গায় গেছে, এবং এইরকম তার অ্যাকসেপ্টেন্স, মানে জাস্ট ভাবাই যায় না। মানে যিশুকে আর রোকা যেত মনে হয় না। এই যিশুই এখন হচ্ছে পোস্তর নায়ক। রাইট, হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম। মেন যদি কি পোস্তকে ছেড়ে দিই আমরা, পোস্তকে ছাড়লে যিশু হিরো। আমরা পোস্তকে নিয়ে কলকাতায় থাকতে চাই। এবং আমার মতে যিশু এই সিনেমায় নিজেকে যিশু আবিষ্কার করেছে। আমি বলবো এখন দর্শক আবিষ্কার করবে, এবং যিশু নিজেকেও আবিষ্কার করেছে। আমি আজ তোমায় চ্যালেঞ্জ করলাম বাবা, আমি পোস্তকে নিয়ে ইউকে যাব, দেখি তুমি কি করে আটকাও। অনেক সিনেমা হয় না যেটাতে আমি নিজেকে অনেকটা আবার পেলাম, নতুন ভাবে দেখলাম। একদম, যে এই সিনেমাতে কিন্তু এটা যিশুর জন্য খুব ইম্পর্টেন্ট, এটা মিমির জন্য খুব ইম্পর্টেন্ট। মিমি চক্রবর্তীকে আমরা একরকম ভাবে দেখেছি, মিমিকে কিন্তু প্রায় দর্শকরাও আবিষ্কার করবে, মিমি নিজেকেও আবিষ্কার করবে। আমি তো বেড়ে ওঠার সাথে থাকতেই পারলাম না, ওকে স্কুলে নিয়ে যাওয়া, খাওয়ানো, একসাথে ঘুমানো। মা আমিও পারতাম, আমার অন্য বন্ধুরা কি করে পারছে বল? অরুণিতা, স্বাতী, দেবারতী, ওরাও তো সবাই ওয়ার্কিং মাদার্স, ওরাও তো ম্যানেজ করছে। মা কাল 12 তারিখ বাড়িতে বসে থাকবে না, চলে যাবেন। পোস্ত পোস্ত ঠিক আছে, ব্যাস হয়ে গেল। আমরা এত বছর ধরে চন্দ্রবিন্দুর অ্যালবামে কনসিস্টেন্টলি ভালো ভালো গান শুনে এসেছি, এখন সেভাবে আর অ্যালবাম নতুন গান পাই না কেন? আমাদের শেষ যে অ্যালবাম 9 বলে একটা অ্যালবাম, যে অ্যালবামটা আমরা করতে চেয়েছিলাম চন্দ্রবিন্দু 9, মানে এই অ্যালবামটার ধরন চন্দ্রবিন্দুর মতো নয়, সেটাও বলা ছিল অ্যালবামটার মধ্যে। ফলে মানে চন্দ্রবিন্দু যে ধরনের মজার গান গেয়ে বিখ্যাত, তার থেকে একটু সরে গিয়ে করতে চেয়েছিলাম অ্যালবামটা। খুব কম লোক শুনেছে, কিন্তু অ্যালবামটা করে আমরা খুব খুশি হয়েছি। তার কারণ আমাদের মনে হয়েছিল যে এই যে এত গান গেয়েছি, পয়সা উপার্জন করেছি, সত্যি সত্যি ছবি তুলেছি নানা লোকের সাথে, এর বাইরে আমার মনে হয় যে আর্টিস্ট হিসেবে কিছু কিছু কাজ করাটা উচিত, যে কাজটা আমার নিজের ভালো লাগে, নিজের ভালো লাগে। এটা আমার মনে হয় প্রত্যেকেরই এটা কোনো না কোনো সময় মনে হয়। 9 অ্যালবামটা আমাদের সেরকম একটা অ্যালবাম ছিল। আর 10 নম্বর অ্যালবামটা করছি কিছুটা জেদের বসেই করছি, কারণ এখন তো আর ওই 10টা গানের ক্যাসেট বা সিডি এটার কোনো মানে নেই, এখন সত্যি সত্যি সিঙ্গলসের যুগ আর কি। কিন্তু এটা আমরা করব, তার কারণ হচ্ছে যে একটা স্বপ্ন দেখেছিলাম যে কোনোদিন যদি যে 10টা বেসিক অ্যালবামের আমাদের ক্যাসেট থাকে বা সিডি থাকে। তো আর জানি না দিয়ে শুরু হয়েছিল, তার মাঝে আরও অনেক অ্যালবাম আছে, কম্পাইলেশন, এটা ওটা সেটা, কিন্তু এই যে 10টা অ্যালবাম মানে 100টা গান, এটা একটা মনে হয় সেঞ্চুরি করার মতন। তো সেইটা চন্দ্রবিন্দু সত্যি সত্যি 10 নম্বর অ্যালবামটা করবে, তার কাজও চলছে, এবং হয়তো তারপর থেকে 1-2 করে গানই হয়তো আমরা করব, কিন্তু 10 নম্বর অ্যালবামটা আমাদের ভালোবাসার জন্য করব। আর এটা পুরনো চন্দ্রবিন্দু অ্যালবামের মতন হবে, এতে মজা থাকবে, চন্দ্রবিন্দুকে যেভাবে লোকে চেনে ঠিক সেরকম একটা অ্যালবাম হবে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। শিবুর পরপর 3টে ছবি পরিচালনা করা, 3টেই রিলিজ না হয়ে বন্ধ হয়ে যায় প্রথম দিকে, অ্যাক্সিডেন্ট, ইচ্ছে আর হ্যালো মেম সাহেব। সেখান থেকে সাকসেসফুলি বাংলা ইন্ডাস্ট্রির সফল পরিচালকদের মধ্যে একজন হচ্ছে শিবপ্রসাদ মুখার্জি। এই জার্নিটা কেমন
বা কিভাবে হলো? 2007 সাল অবধি আমরা টেলিভিশন করছিলাম, তখন প্রায় 14টা প্রোগ্রাম চলছে আমাদের। আর সেই সময় আমাদেরকে বলা হতো উই আর নন ফিকশন কিং প্র্যাকটিক্যালি, এবং সব চ্যানেলই নন ফিকশন প্রোগ্রাম করছি। 2007-এর 31শে ডিসেম্বর ঠিক করলাম যে আমরা নন ফিকশন টেলিভিশন শোজ করব না, আমরা সিনেমা করব। 2008 সালের 1 জানুয়ারি আমরা টেলিভিশন বন্ধ করে দিয়ে, মানে একটা গোটা কোম্পানি প্রায় বন্ধ করে দেওয়া, এবং সিদ্ধান্ত নিলাম যে আমরা সিনেমা করব। তো সিনেমা করতে গেলাম, আমরা যে ধরনের সিনেমা করি সেই ধরনের সিনেমাতে তখন ইনভেস্টার পাওয়া যায় না, আজকে পাওয়া যায়। তো যাই হোক, ইনভেস্টমেন্ট পেলাম, সেটা তার জন্য ধন্যবাদ জানাবো ঋতুপর্ণা সেনগুপ্তকে, ও সাপোর্ট করেছিল। রাকেশ সিং প্রডিউস করেছিল ইচ্ছে। তারপরে হ্যালো মেম সাহেব করা হলো, অরিজিৎ করেছিল, জি সাপোর্ট করেছিল ছবিটাকে। তারপর যেটা হলো যে ওটা করতে গিয়ে সাম লিগাল ইস্যুস ছিল, যে কারণে ইচ্ছে বন্ধ হয়ে যায়, হ্যালো মেম সাহেব বন্ধ হয়ে যায়, সিনেমাগুলো গোটা হয়ে গেছে তারপর বন্ধ হয়ে যায়। তারপর অ্যাক্সিডেন্ট ছবিটা পরের বছরে করা হয়, সেটাও বন্ধ হয়ে যায়। প্র্যাকটিক্যালি যেটা হলো 3টে ছবি বন্ধ হয়ে যায়। ইন্ডাস্ট্রিতে যেটা হয়, তুমি 3টে ছবি বন্ধ হয়ে যায়, তোমার নাম হয়ে যাবে তুমি অপয়া। তো 3টে ছবি বন্ধ তোমার, তারপর তুমি পরের ছবি করতে যাচ্ছ যেটা, সেই ছবিটা আমরা ভাবছি যে মুক্তধারা বাবা, এবং সংশোধনাগারের আবাসিকদের নিয়ে গল্পটা, এবং সেই গল্পতে তুমি হিরো হিসেবে ভাবছো নাইজেল আকারাকে। মানে এখনো আমার কাছে মনে হয় যে এটা হয় পাগল, নাহলে কেউ একদম। আমি তখন নিজেদের পয়সা দিয়ে, শেষ কপর্দক দিয়ে আমি রিসার্চ করছি, এবং আমি জেলে গিয়ে তখন রিসার্চ টিসার্চ সমস্ত করা হয়ে গেছে। এবং ওই টাইমে আমার নাইজেলকে একটা অ্যাডভান্স করার ছিল, দ্যাট ওয়াজ একটা বড় একটা জায়গা। সেটাও কিন্তু আমরা সব কিন্তু নিজেদের থেকে, আমরা জানি না কিন্তু তখন কে ছবিটা প্রডিউস করবে। তারপরে 2011-র 15ই জুলাই, কি করে 15ই জুলাই এলো আর কেন হলো জীবনে, সেটাও আমার কাছে অবাক লাগে। ছবিটা ইচ্ছে রিলিজ হয়ে গেল, এবং ওই যে যেদিন রিলিজ হচ্ছে সেটাও একটা স্বপ্নের মতো, বিকজ 15ই জুলাই যেদিন রিলিজ হচ্ছে উইথ হ্যারি পটার এবং জিন্দেগি নে মিলেগি দুবারা, এবং যখন রিলিজ হচ্ছে তখন আমার মনে আছে যে প্রথমে 6টা হল পেয়েছে, আর সেখানে প্রত্যেকটা জায়গায় দুপুরের শো, কোথাও দুপুর 2টো, কোথাও 12টার শো। আর সেখানে আমার মনে আছে আমার যে ডিস্ট্রিবিউটার, সে আমাকে বলছে, যখন হলে দর্শক নেই, সে আমায় বলছে যে আপনার ছবিটা তো স্টেল হয়ে গেছে, সে কারণে ছবিটা চলবে না, কি দুঃখ পাবেন না। তখন আমি তাকে বলেছিলাম যে আমার ছবিটা চলুক না চলুক, আপনাকে শুধু অনুরোধ করব, ভবিষ্যতে কোনো পরিচালক বা প্রযোজক যদি সিনেমা নিয়ে আসে, তো কখনো তাকে এই কথাটা বলবেন না তার ছবি চলবে না, তার কারণ স্বপ্ন দেখাবেন অলওয়েজ। আর পরের সপ্তাহতেই শুক্র শনি রবি হাউসফুল। কি করে হয়েছিল, কেন হয়েছিল, আমি আজও জানি। পাবলিসিটি, ছবি ভালো হলে আমার মনে আছে সেই প্রিয়া সিনেমার বাইরে অরিজিৎ দত্ত উপরে দাঁড়িয়ে আছে, আর বাইরে বিশাল লাইন। তো আমি এসে জিজ্ঞেস করছি এটা হ্যারি পটারের, তো উপর থেকে দাদুল্লাহ বিখ্যাত ডায়লগ আমি কোনোদিন ভুলবো না, দাদুদা বললো ইটস অল ইয়োর্স ডুড। তো ওইটা একটা অবাক করা বিষয় আর কি। এবং তারপর যেটা হলো আর কি, মানে সিনেমার ইতিহাসে যা যা জিনিসগুলো হওয়া দরকার, যা যা জিনিসগুলো হলে হিট হওয়া উচিত বা সিনেমা চলা উচিত, বা যেগুলো করলে সিনেমা চলবে, সেই জিনিসগুলো সব উল্টো জিনিসগুলো আমরা করেছি, আর সেগুলোই ওয়ার্ক করেছে। লোকে বলে যে বিশেষ দিনে ছবি রিলিজ করা উচিত, আমরা বিশেষ দিনে কোনোদিন ছবি রিলিজ করিনি, তো যার ফলে আমরা কোনোদিন পুজোতে সিনেমা রিলিজ করতে পারিনি। তো রিলিজ করতে পারিনি, ভগবান আশীর্বাদ দিয়েছেন, যদি তোমার সিনেমা ভালো হলে তুমি যে টাইমে ছবি রিলিজ করবে সে টাইমে দর্শক হয়েছে। ভালো ছবি হলে না রে, মানুষের এক্সপেকটেশন বেড়ে যায় একজন ডিরেক্টরের প্রতি। তার যদি পরপর ভালো ছবি সে পায়, মনে দাগ কাটে সেই ছবি, সেই গল্প, তাহলে তারা বসে থাকে সেই ডিরেক্টরের ছবি আবার কবে আসবে। যেমন অনিন্দর ওপেনটি বায়োস্কোপের পর সবাই বসে আছে আবার কবে আসবে। আমিও বসে আছি। না ওর ছবি তো মানে এমনই একটা জায়গা যেখানে ওর ছবি রিলিজ ডেট কিন্তু ফাইনাল, ইটস 22শে সেপ্টেম্বর। পুজোতে অনিন্দ্য চট্টোপাধ্যায় পরের ছবি প্রজাপতি বিস্কুট রিলিজ হচ্ছে। क्या बात। এই যে ব্যাপারটা, আমার একটা প্রশ্ন আছে, সত্যি প্রজাপতি বিস্কুটটা শুনে মনে হলো, একটা ছবির নাম ওপেন টি বায়োস্কোপ, একটা ছবির নাম প্রজাপতি বিস্কুট, এগুলো কেন? ওপেন টি বায়োস্কোপ ডেফিনেটলি একটা মানে ছোটবেলার খেলার ব্যাপার, একটা নস্টালজিয়া মিশে আছে। আর আমার মনে হয়েছিল যে প্রথম ছবি বায়োস্কোপটা জুড়ে থাকলে খুব ভালো হবে, মানে ওপেন দ্য বায়োস্কোপ মূল কথাটা, ফলে আমি নামটা দিয়েছিলাম সেরকম। এই নামটা অ্যাকচুয়ালি আমার ইউনিটের মানে আমাদের খুব ক্লোজ অ্যাসোসিয়েট ডিরেক্টর দেবুদার দেয়া। তো আমি তার আগে একটু অন্যরকম সব নাম ভাবছিলাম, আমার স্ক্রিপ্টের মধ্যে এটা ছিল,
মানে যখন শিবুরাও শুনেছে, তারপর ও অনেকগুলো নাম সাজেস্ট করেছে, তখন আমার প্রজাপতি বিস্কুট খুব ভালো লেগেছিল। কিন্তু এই ছবিটা নস্টালজিয়া নিয়ে নয়। আচ্ছা, বিয়ের গন্ধ আছে, বিস্কুট আছে, মুচমুচে দাম্পত্য আছে। আহা, আরে কিরম মুচমুচে দাম্পত্যটা? না এখন জিজ্ঞেস করে, করছি না, নামটা উঠলো বলে তাই করে ফেললাম। এটা একটু ধীরে ধীরে হোক, এটা দাম্পত্য। ইন্ডাস্ট্রিতে প্রচুর অনামী লোকের গল্প চুরি করে অন্য লোকের ছবি বানায়, এ বিষয়ে তোমাদের মতামত কি? অনামী লোকের গল্প যদি নিয়ে সত্যি কেউ ছবি বানায় সেটা কখনোই ঠিক নয়। কিন্তু মানে আমি বলছি যে ইন্ডাস্ট্রিতে তো অনেক রকমের গল্প আমি দেখেছি যে যেখানে মানে অফিসিয়ালি অনেক রিমেক ছবি হয় আর কি। হ্যাঁ, সেগুলো তো হচ্ছে, তবে আমি বলছি যে আমি তো এটা হিন্দি ছবির ক্ষেত্রেও দেখেছি, শুনেছি অনেক সুরকারও নাকি এরকম যারা আর কি একটু দুর্বল কম্পোজার তাদের থেকে গান নিয়ে নিজেদের গান বলে চালায়, অমুকের গল্প নিয়ে নিজেদের ছবি বলে বা নিজেদের স্ক্রিপ্ট বলে চালায়। এটা করাটা একদমই ঠিক না, এটা তো একটা অনৈতিক কাজ। তোমাদের কি মনে হয় যে রিমেক ছবির যুগ শেষ হয়ে আসছে? রিমেক ইজ ইনজুরিয়াস টু ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি একটা কথা বলবো তোমায় অপুদা, সেটা হচ্ছে যে আমি গানের উদাহরণ দিয়ে বলছি। ধরো গানেরও কাভার ভার্সন হয় তো, ধরো ইমাজিন গানটা জন লেনন গেয়েছে, খালেদ অনেক পরে গেয়েছে বা অনেক পরে এখানেও লোকে গাইছে। তুমি যদি গানটার অ্যারেঞ্জমেন্ট এবং সবকিছু না পাল্টে সেই জায়গার মতো উপযোগী করতে পারো, তাহলে সেই গানটার কিন্তু মানে দাঁড়াবে না, তুমি গাইতেই পারো। আজকে খুব বিখ্যাত ছবি, হ্যাঁ ধরো সেই ছবি নিয়ে তুমি যদি ছবি আবার করতে যাও, তাহলে সেই ছবিটাকে নিয়ে তোমায় কাজ করতে হবে। সেই ছবিটাকে তোমাকে যে জায়গার ছবি, সেই জায়গার তোমার জল হাওয়ার সাথে তাকে মেশাতে হবে। যদি তুমি সেটা না করতে পারো, তাহলে সেই ছবিটা কপি হবে। কিন্তু আমি বলছি যে সেই ছবি কিন্তু কোনোদিনই একটা জিনিস না, একটা ভয়ঙ্কর জিনিস, যেটা হচ্ছে তুমি এই যে জিনিসটা রিমেক করে যাচ্ছ বা এই কাট পেস্ট করছো, কি এই জিনিসটা করছো, তাতে কি হচ্ছে, তোমার কোনোদিন স্ক্রিপ্ট রাইটার তৈরি হচ্ছে না। একটা স্ক্রিপ্ট রাইটার যখন সে ডায়লগ লিখবে বা একটা স্ক্রিপ্টে লিখলো, তখন সে একটা ডায়লগটা লিখবার পর সে হলে গিয়ে দেখলো যে আমার এই ডায়লগে লোকেরা হাসলো, আমার এই ডায়লগে লোকে কাঁদলো, আমার এই ডায়লগে তালি পড়লো, তখন তো সে ইটস এ কেমিক্যাল রিয়াকশান। সে তখন সাহস পাবে, জানবে, সে বুঝতে পারে ও আচ্ছা তাহলে দর্শক এরকম রিয়াক্ট করছে, তখন সে একটু ওই প্যাটার্নগুলো নিয়ে এগোবে। তো সে তো কোনোদিন বুঝতেই পারছে না। তা একটা ইন্ডাস্ট্রি তো আস্তে আস্তে বন্ধা হয়ে যাচ্ছে, বন্ধা। আমি কিন্তু বলছি যে ওভারঅল লোকজনের আমি আশপাশ থেকে যে মন্তব্য পাই, যেরকম ভালোবাসা পাই বা যে ধরনের কথা টথা বলে, সিনেমা এই মিডিয়ামটার প্রতি, বাংলা সিনেমার প্রতি মানুষের কিন্তু একটা অপরিসীম আগ্রহ রয়েছে। অপরিসীম এটাই হচ্ছে একমাত্র যেটা নিয়ে লোকে ভাবছে। আগামী দিনে আমার বলছি যে এটা তো ডেফিনেটলি একটা বড় সুসময় কিন্তু আসছে। আমি বলছি যে নতুন সিনেমার একটা বাজার তৈরি না, সেটা কিন্তু এই যে ওভার দ্য ইয়ার্স চেঞ্জ হয়েছে এবং এই লাস্ট 4-5 বছর মানুষের মন টাচ করছে, বিরাট বড় ভূমিকা নিচ্ছে। এদের ছবি যখন আবার হবে হলে, তখন গোড়াতেই তারা আসবেন দেখতে। একদমই তাই, একদমই তাই। এবার আমরা ফিরে যাচ্ছি চন্দ্রবিন্দুর অনিন্দর কাছে। যখন চন্দ্রবিন্দুর ফিক্সড মেম্বার হলো অনিন্দ, তারপরেও অনেকে দল ছেড়ে বেরিয়ে গেল, কেন? এরকম একটা ঘটনা ঘটেছে, মিডিয়াতে এটা নিয়ে লেখালেখি হয়েছে। আমি যদি এই প্রশ্নের উত্তর তোমায় না দিই, এই প্রশ্নের উত্তর দেবে না তো? কিন্তু জিলেট গার্ড লাইফলাইন, তার মানে অডিয়েন্স থেকে কেউ একজন একটা প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। প্রথমে আপনার নাম আর কোত্থেকে এসছেন? আমার নাম গৌতম নস্কর, আমি কসবা থেকে এসেছি। বাহ, খুব ভালো। জনপ্রিয় বাংলা ব্যান্ড ভূমি, সেটা ভেঙে গেছে, আপনি কি কখনো জোড়া লাগানোর চেষ্টা করেছিলেন? না ঘরে যামুনাই আমি মাছ না ধরি। ভূমি চন্দ্রবিন্দুর সবচেয়ে বড় কম্পিটিটর ব্যান্ড ছিল। আমরা যখন মানে একটু নাম করছি, সে সময় ভূমিরও ভয়ঙ্কর নাম ডাক, কিন্তু ওরা ভেঙে যাওয়ার পর সত্যি সত্যি আমি উপল আমরা খুব কষ্ট পেয়েছিলাম। আলাদাভাবে আমরা দুজন কিন্তু সমুদা সুরজিৎকে নিয়ে কিছু না হলেও 3 থেকে 4 বার মিটিং করেছি, শুধু এই কারণে আমরা ওদের বোঝাবার চেষ্টা করেছিলাম যে এক হওয়া উচিত। তার কারণ আমার মনে হয়েছিল যে এটা অনেকটা মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতন, একটা যদি টিম সত্যি ভেঙে যায় তাহলে আর একটা টিমের এক্সিস্টেন্স নিয়েও কোনো একটা সমস্যা হতে পারে। ফলে এমন নয় যে শুধু আমরা উপকার করতে গিয়েছিলাম, আমরা চেয়েছিলাম বাংলা ব্যান্ড এই মুভমেন্টটা অনেক বেশি ঠিকঠাক থাক, এবং সেটা ভূমি ভেঙে গেলে খুব খারাপ লাগতো আমাদের।
ওদের বুঝিয়েছিলাম, কিন্তু ইনফ্যাক্ট একবার আমার মনে হয় যে ওরা বুঝেও ছিল, তারপর জিনিসটা ওদের মধ্যে মিটমাটো হয়ে যায়, কিন্তু তারপর আবার ওদের একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়। যেহেতু মতের অমিলটা ওদের দুজনের মধ্যে, ফলে ফাইনালি আমরা কিছু করতে পারিনি। সমুদা সুরজিৎ দুজনেই আমার ভীষণ ভীষণ প্রিয় মানুষ, কাছের মানুষ, আলাদাভাবে কথা হয় সব কিছু, এবং এটা ভেবে আমার খুব খারাপই লাগে যে ওদের দুজনকে একসঙ্গে স্টেজে দেখতে পাবো না। আর চন্দ্রবিন্দু ভূমি আমরা একসঙ্গে কিন্তু অনেক অনুষ্ঠান করেছি, একই সঙ্গে স্টেজ শেয়ার করেছি, সেগুলো আর করতে পারবো না ভাবলে কলিগ হিসেবে, বন্ধু হিসেবে খুব খারাপ লাগে। আচ্ছা গৌতম বাবু, আপনি একটা ছবি তোলার সুযোগ পাবেন একটু পরে। এখন র্যাপিড ফায়ার। প্রথমে চন্দ্রবিন্দু মানে অরিন্দকে দিয়ে শুরু করি না? ঠিক আছে। লুচি আলুর দম নাকি চপ মুড়ি? চপ মুড়ি। অবসরে বই পড়া নাকি গান শোনা? বই পড়া। বই পড়া। মিচকে বদমাস নাকি শান্ত? মিচকে বদমাস। একদম। ডেটিং এ গেলে এর মধ্যে কোথায় যেতে চাইবে? ফাঁকা নদীর ঘাট নাকি ফাঁকা রেল স্টেশন? পাওয়া রেল স্টেশনও ফাঁকা, নদীও ফাঁকা। হ্যাঁ, ডিপেন্ড করছে কাকে নিয়ে যাবে তার উপর জায়গাটা আর কি, ভেন্যুটা নির্ভর করছে, তাই আর কি। আমি বলছি কি, রেল স্টেশনে কাছাকাছি থাকা ভালো, বিপদ দেখলে তাড়াতাড়ি যাতে ট্রেনে উঠতে পারে। বউকে বেশি তুমি ভয় পাও না বউ তোমাকে বেশি ভয় পায়? এটা বাঙালির ছেলে কি আর জবাব দেয় জানি তো। বউকে তো ভয় পাই না, শ্রদ্ধা করি। অন্য লেভেল। গায়ক অনিন্দ নাকি চিত্র পরিচালক অনিন্দ? এই মুহূর্তে সিনেমা বানাতে সবচেয়ে ভালো লাগছে। গান তো এতগুলো বছর করেছিস, ফলে এই মুহূর্তে চিত্র পরিচালক অনিন্দ খুব খুব কাছের, চাইছি সেটা হতে। শিবু, শুরু করি। গরম ভাতে ডাল আলু পোস্ত নাকি গরম ভাতে পোস্ত বাটা? পোস্ত বাটা। সর্ষের তেল দিয়ে। একদম একদম। পরিপাটি নাকি অগোছালো? অগোছালো। সৌরভ নাকি সচিন? সচিন। ধুতি পাঞ্জাবি নাকি জিন্স শার্ট? জিন্স। জিন্স। তোর সিনেমার সংলাপ অনুযায়ী জীবনে প্রাক্তনকে নিয়ে বাঁচতে ভালোবাসবি নাকি প্রাক্তনকে ভুলে? ভুলে। 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 কোনটা বেশি প্রেফার করিস? নিজে ভালো গল্প লিখে সিনেমা বানানো না অন্যের কোনো ভালো গল্প নিয়ে সিনেমা বানানো? নিজে। ওই একই প্রশ্ন। বউকে তুই বেশি ভয় পাস না বউ তোকে বেশি ভয় পায়? ঠিক আছে, বুঝে গেছি, উত্তর পাওয়া গেছে। না, ওখানে শ্রদ্ধা করি, এখানে বন্ধুত্ব। বাবা, যাক, একটা ব্যাপারে আমরা সবাই মোটামুটি একই, যে যত বড়ই বীর পুরুষ বলে নিজেকে। এই প্রশ্নটা তোমায় করি গুরু, বলো। পুরুষ মানুষ সিংহ, মা দুর্গার পায়ের তলায়। গৌতম বাবু, জিলেট গার্ডের পক্ষ থেকে এই গিফটটা আপনার জন্য। এতক্ষণ ধরে সুন্দর উত্তর দেওয়ার জন্য জিলেট আপনাদের জানাচ্ছে স্যালিউট। জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজেই। চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেডেড। জিলেট মার্ক 3 পক্ষ থেকে শিবু কেটে ফেল, অনিন্দ কেটে ফেলবো। আমরা প্রিমিয়ারে যাব যাতে শিবুর এবং অনিন্দর দুজনেরই চকচকে গাল দেখতে পাই, সেই জন্য আমরা দিলাম। কালকে কিন্তু ওই 12ই মে, কালকে রাত হয়ে গেছে, গিয়েই কেটে ফেল। একদম দাড়িটা কেটে ফেলবো, আর দাড়িটা কেটে কালকে থাকবো। আপনারা সবাই আসবেন, দেখা হবে। অপু সংসারের তরফ থেকে রয়েছে সালাড মেকার, দুজনের জন্যই রয়েছে, ঝগড়াঝাটির কোনো ব্যাপার নেই। আমরা এই পর্ব শেষ করব অনিন্দর গান দিয়ে। তার আগে আপনাদের বলি শুভরাত্রি এবং দেখা হচ্ছে আগামী পর্বে। ছেঁড়া ঘুড়ি রঙিন বল, এইটুকুই সম্বল, আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলা, বাজে বকা রাত্রি দিন, অ্যাস্টেরিক্স টিন টিন, এলোমেলো কথা উড়ে যেত হাসির ঠেলা, সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে, সবার লক্ষ্যেতে তুমিও কি ছিলে, হাওয়ায় 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 হাওয়ায়, বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়,
শোনাবো বিকেল বেলা। আর একবার যদি তোমাদের দলে নাও খেলা, বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলা। ও বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলা।